আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। রেকর্ডিংটা অন করে দিলাম। আমরা ইতিমধ্যেই দণ্ডবিধি শেষ করছি, তাই না? দণ্ডবিধির লাস্ট কোশ্চেন সহ সবগুলো কি শেষ করতে পারছিলাম? আদিয়াত রোজা আপু, ভাইয়া আপনার কথা খুব আস্তে শোনা যাইতেছে। আমি বুঝতে পারতেছি না আপনার কথা। আমরা লাস্টের সবগুলো কোশ্চেন শেষ করছিলাম কিনা দণ্ডবিধির? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যালো? ভাইয়া শোনা যাচ্ছে, সব কোশ্চেন শেষ হয়নি। ভাইয়া লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আমরা আত্মরক্ষার অধিকার বলতে কি বুঝো এটা আমরা পড়াইছি, তাই না? দেন শর্ট নোটগুলো সম্ভবত বাকি ছিল। শর্ট নোট আমরা সবগুলো পড়বো না, আমরা স্পেসিফিক কয়েকটা শর্ট নোট পড়ব, সেগুলো আমি শর্ট সাজেশনে দিয়ে দিব, তারপরে একটু আলোচনা করার চেষ্টা করতেছি। আপনার এখানে প্রথমে হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এটা আমরা ইতিমধ্যেই বট কোশ্চেনে পড়ছি, তাই না? যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলতে আমরা কি বুঝি? যে আপনার আইনগতভাবে কোনো সম্পত্তি পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্ত্বেও যদি সে সম্পত্তি আত্মসাৎ করে, সেই ক্ষেত্রে কী হবে? সেটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে বা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। হ্যাঁ, এটা যদি শর্ট নোটে আসে আমরা এটা অ্যান্সার করব। দেন পাবলিক নিউসেন্স, উৎপাত। এটা আপনাদেরকে আমি ফার্স্ট ইয়ারেও পড়াইছি যে উৎপাতটা আসলে কি। হ্যাঁ, ল্যাটিন শব্দটা আপনারা দিবেন, শাব্দিক অর্থটা দিবেন, আর দণ্ডবিধিতে উৎপাত কোথায় আছে? দণ্ডবিধিতে উৎপাত আপনার 268 নম্বর সেকশনে আছে, তাই না? আর উৎপাত নর্মালি কয় ধরনের? দুই ধরনের, একটা হলো পাবলিক নিউসেন্স আর একটা হলো প্রাইভেট নিউসেন্স। আর এই ক্ষেত্রে কে মামলা দায়ের করতে পারেন? হ্যাঁ, সাধারণ উৎপাতের ক্ষেত্রে কে দায়ের করতে পারেন, আর ব্যক্তিগত উৎপাতের ক্ষেত্রে কে দায়ের করতে পারেন, তাই না? ব্যক্তিগত উৎপাতের ক্ষেত্রে আপনার যিনি ভুক্তভোগী তিনি করতে পারেন। আর সাধারণ উৎপাতের ক্ষেত্রে কি হতে পারে? জনসাধারণের পক্ষে আপনার যিনি ম্যাজিস্ট্রেট আছেন অথবা ইউএনএ আছেন, এটা হইতে পারে প্রশাসনিক ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেটাকে বলে। ম্যাজিস্ট্রেট কয় ধরনের আমরা জানি? ম্যাজিস্ট্রেট দুই ধরনের, বিচারিক ম্যাজিস্ট্রেট আর হলো প্রশাসনিক ম্যাজিস্ট্রেট। যারা কিনা বিসিএস অ্যাডমিন তাদেরকে আমরা বলবো প্রশাসনিক ম্যাজিস্ট্রেট। যেমন মনে করেন ইউএনও হতে পারে, অথবা আপনার ডিস্ট্রিক্ট কমিশনার যিনি আছেন তার কার্যালয়ের যে কোনো সহকারী কমিশনার হতে পারে, ঠিক আছে? আর বিচারিক ম্যাজিস্ট্রেট কারা, কে বলতে পারবেন বলেন তো? বিচারিক ম্যাজিস্ট্রেট বলতে আমরা কি বুঝি? বিচারিক, জুডিশিয়াল হুম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, মানে বিজেএস, ঠিক আছে? বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস। জুডিশিয়াল সার্ভিসের মাধ্যমে যারা আপনার সহকারী সিভিল জাজ হিসেবে যারা যুক্ত হয়, আগে ছিল সহকারী সিভিল জাজ। এক্সাম যারা চালায় ভাইয়া, তাই তো? হ্যাঁ, রাইট। যারা কিনা বিভিন্ন কোর্টে আপনার বিজিএসের মাধ্যমে নিয়োগ হয়। আগে কি ছিল? 2007 সালের 1 নভেম্বরের আগে বিচার বিভাগ যে নিয়োগটা বিজিএস, বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস, সেটা কি একীভূত ছিল। বাট 2007 সালের 1 নভেম্বরের পর থেকে আপনার জুডিশিয়াল সার্ভিস আলাদা হয়েছে। আপনারা দেখবেন যে এখন 19তম বিজিএস পরীক্ষা চলে। হ্যাঁ, সার্কুলার হয়েছে। মানে কি? মানে ওই 7 সাল থেকে 8 সাল থেকে আপনার শুরু হয়েছে আলাদাভাবে বিজিএস নেয়া। মানে যারা কিনা এলএলবি অথবা এলএলবি অনার্স সম্পন্ন করছেন এবং বিজিএসের মাধ্যমে জুডিশিয়াল জাজ হিসেবে আসেন। আচ্ছা, তো আমরা এখানে উৎপাতের ব্যাপারটা পড়ব। উৎপাত কয় ধরনের এখানে এই জিনিসগুলো লেখার চেষ্টা করব। এটা হলো দুইটা বললাম। তারপরে হলো দস্যুতা এবং ডাকাতি। আপনাদের যেহেতু আপনাদের আগের ইয়ারে, আগের বর্ষে আপনার দস্যুতা ডাকাতি নিয়ে কিন্তু ব্রড কোশ্চেন হয়ে গেছে। যেমন আপনাদেরকে পড়ানোর সময় আমি কি পড়াইছি? যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন থেফট, ডুকাইটি অ্যান্ড রোবারি, ঠিক আছে? মানে হলো চুরি, ডাকাতি এবং দস্যুতার ভিতরে ডিফারেন্সটা কি, এটা আমরা
লাস্ট ক্লাসগুলো আমরা যারা করছি সবাই জানি, তাই না, বেসিক ডিফারেন্সটা। বাট আপনার হয়তো বা আসবে যে চুরি ও দস্যুতা, এটা নিয়ে টিকে আসতে পারে, অথবা দস্যুতা ও ডাকাতি নিয়ে টিকে আসতে পারে। এটা খুব কমন। দেখবেন যে আগের বছরে যেটা বোর্ড কোশ্চেন আসছে সেটা যদি ইম্পর্টেন্ট টপিক হয়ে থাকে সেই ক্ষেত্রে সেটা শর্ট নোটে থাকে। এবং এতটা নিশ্চিত কেন? কারণ হলো একদম বার কাউন্সিল পরীক্ষাতেও চুরি, ডাকাতি, দস্যুতা এগুলো নিয়ে কোশ্চেন আসে। দ্যাট ইজ ওয়াই এটা আইনের ছাত্রদের জন্য ইম্পর্টেন্ট টপিক। আর বাকি এখানে কিছু তেমন নাই, যেগুলো ব্রড কোশ্চেন দেখাইছি সেগুলো থেকেই আপনার শর্ট নোট থাকবে। ঠিক আছে, আমরা ব্রড কোশ্চেনটা আজকে রিক্যাপ ক্লাস। সো ব্রড কোশ্চেনটা আমরা আমাদের পরীক্ষার জন্য কি কি পড়ব অথবা ইম্পর্টেন্ট টপিকগুলো আমি রিক্যাপ করি। ঠিক আছে, আর মাঝে মধ্যে আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা চেষ্টা করবেন উত্তর দিতে, না পারলে আমি তো অ্যান্সার করবই। একদম প্রথম থেকে আপনার ক্রাইম বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, ক্রাইম বলতে আমরা কি বুঝি, এখানে দেখেন দণ্ডবিধির 40 নম্বর সেকশন। 40 নম্বর সেকশনে কি আসলে ক্রাইমের ডেফিনেশন করা আছে? এটা আপনারা বিআর অ্যাক্ট আমার কাছে আছে, যে মূল যে আইন সেখানে কিন্তু বলা আছে যে 40 নম্বর ধারা অনুযায়ী শাস্তিযোগ্য যে জিনিসগুলো শাস্তিযোগ্য সেগুলোই অপরাধ, এইটুকুই বলা আছে। ঠিক আছে, আর অপরাধগুলো ডিফাইন করা আছে আপনার ধারাগুলোতে। যেমন দণ্ডবিধির ধারাগুলোতে কি আছে, অপরাধ কোনটা সেটা ডিফাইন করা আছে, আর কি ডিফাইন করা আছে, সেই অপরাধের শাস্তি। তাহলে আমরা বলতে পারি ক্রাইম ইজ অ্যান অ্যাক্ট। ক্রাইম হলো এমন একটা কাজ, ইজ অ্যান অ্যাক্ট দ্যাট ইজ হার্মফুল টু সোসাইটি অ্যান্ড প্রোহিবিটেড বাই ল। খুবই ছোট, বাট এটা আপনারা নীলকালি দিয়ে লিখে দিতে হবে। ঠিক আছে, এ ক্রাইম মানে অপরাধ। অপরাধটা কি? ইজ অ্যান অ্যাক্ট। অ্যাক্ট মানে হলো যে কোনো কার্যক্রম, দ্যাট ইজ হার্মফুল টু সোসাইটি মানে সমাজের জন্য ক্ষতিকর, অ্যান্ড প্রোহিবিটেড বাই ল এবং আইন দ্বারা নিষিদ্ধ। প্রোহিবিটেড মানে নিষিদ্ধ। ঠিক আছে, এই জিনিসটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর অপরাধের যে বৈশিষ্ট্য, উপাদানও যদি আসে সেম, বৈশিষ্ট্য যদি আসে সেম। একটা কাজ টু ডু অর নট টু ডু। টু ডু অর নট টু ডু মানে কি? কোনো কাজ করা এবং কোনো কাজ থেকে বিরত থাকা। হ্যাঁ, আবার দেখেন আইন দ্বারা নিষিদ্ধ মানে কি? ওই যে প্রোহিবিটেড বাই ল। অ্যান্ড এ যে বলছে 40 নম্বর সেকশনে যা শাস্তিযোগ্য তাই অপরাধ। দ্যাট মিনস কি? যেটার এগেনস্টে শাস্তিযোগ্য। কেন এই কথাটা বলছে? কারণ একজন ডাক্তার এবং একজন ডাকাত এই দুজনের ভিতরে বেসিক ডিফারেন্স কি? ডিফারেন্স হলো একজন ডাক্তার যদি সুচিকিৎসা করা থেকে বিরত থাকে সেই ক্ষেত্রে তার শাস্তির ব্যবস্থা রয়েছে, অবহেলার দায়ে দায়ী হবে। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে আমরা পড়ছি, আর অবহেলা যখন পড়ছি তখন, তাই না? আর হলো একজন ডাকাত, সে অথবা চুরি দস্যুতা সে করার কারণে কি হবে? সে করার কারণে দায়ী থাকবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা খেয়াল করব। আপনারা সবাই একটু ইন টাইমে জয়েন হওয়ার চেষ্টা করবেন, এখন অনেকে জয়েন হচ্ছেন। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা জিনিস কি, এটা দুইটা পয়েন্টই মনে রাখার বিষয়। একটা হলো ইচ্ছা বা অভিপ্রায়, আরেকটা হলো মেন্সরিয়া। মেন্সরিয়াটা আমরা সবাই জানি যে অপরাধ করতে অপরাধের মন থাকতে হবে। আর ইচ্ছাটা কোথায় আছে? হ্যাঁ, ইচ্ছাটা আছে কমন ইন্টেনশন, দণ্ডবিধির 34 নম্বর সেকশনে আছে, তাই না? কমন ইন্টেনশন অ্যান্ড কমন অবজেক্ট, এই দুইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। দণ্ডবিধিতে এই দুইটা থেকে শুধুমাত্র ব্রড কোশ্চেনই আসে না, একদম বার কাউন্সিল পরীক্ষাতেও কোশ্চেন আসে যে হোয়াটস দ্য কমন ইন্টেনশন এবং কমন অবজেক্ট। তাহলে অপরাধের ক্ষেত্রে কমন ইন্টেনশন এটা কোথায় আছে? দণ্ডবিধির 34 নম্বর সেকশনে। আপনারা যদি মনে করেন যে আমি এখানে সেকশন উল্লেখ করে দেব, তাহলে কি হবে? জিনিসটা মোর স্পেসিফাই হবে। ঠিক আছে, আর মেন্সরিয়া বা দোষী মন, ল্যাটিন যে টার্মটা আছে এটা আমরা সবাই জানি যে খুন করলেও যদি তার মেন্সরিয়া না থাকে সেক্ষেত্রে তার মৃত্যুদণ্ড নাও হইতে পারে যদি সেটা আদালতে প্রমাণ করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের অপরাধের বৈশিষ্ট্য আসুক বা উপাদান আসুক, আমরা এই জিনিসগুলো লেখার চেষ্টা করব, অপরাধের সংজ্ঞাটা ডিফাইন করার চেষ্টা করব। দেন কামস টু ক্রিমিনাল অফেন্স অ্যান্ড সিভিল রং, তাই না? যে
কোনটা ফৌজদারি অপরাধ, কোনটা দেওয়ানি অন্যায়, এই পার্থক্যটা থাকতে পারে। অথবা থাকবে কি সাধারণ ইচ্ছা এবং সাধারণ উদ্দেশ্য, একটু আগে যেটা বলতেছিলাম যে কমন ইন্টেনশন অ্যান্ড কমন অবজেক্ট। ঠিক আছে, তো কমন ইন্টেনশন এবং কমন অবজেক্ট যেটা আছে সেটা আপনাদের থাকার সম্ভাবনা বেশি। তারপরে আমরা দুইটা পার্থক্যই দেখব, কারণ পার্থক্য দুইটা থাকবে না, যে কোনো একটা থাকবে। ঠিক আছে, তো আমরা ইতিমধ্যেই জানি যে ফৌজদারি অপরাধ বলতে যে ক্রিমিনাল যে কোর্ট আছে সেখানে যে জিনিসগুলো বিচার করা হয়, তাই না? সেখানে কি চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, খুন, হ্যাঁ, এই জিনিসগুলো, এগুলো হলো ফৌজদারির অপরাধ। আরও স্পষ্টভাবে মনে রাখার জন্য বলেছিলাম যে রাষ্ট্রবিরোধী অপরাধ। তাহলে কি রাষ্ট্রবিরোধী অপরাধ? একজন ডাকাতি করবে, একজন ছিনতাই করবে, রাহাজানি করবে, আঘাত করবে, এগুলা কেন রাষ্ট্রবিরোধী হয়ে যায়? এটা আমি বলছিলাম, কে বলতে পারবেন দেখি, চেষ্টা করেন। হ্যাঁ, ডাকাতি এগুলো তো আমাদের মৌলিক অধিকার থেকে গভর্নমেন্ট সরকারিভাবে বলা আছে আমাদের জানমাল রক্ষা করবে, আমাদের পুলিশ প্রশাসনের আঘাত করবে। হ্যাঁ, অনেকটা কাছাকাছি হয়েছে জয় ভাই। একটা হলো যে রাষ্ট্রের দায়িত্ব হলো সাংবিধানিকভাবে নাগরিকদের নিরাপত্তা দেয়া, বাট অ্যাট দ্য সেম ওয়ে এখানে রাষ্ট্রের পক্ষে আপনার বাড়িতে বাড়িতে পুলিশ দেওয়া সম্ভব না, তাই না? সেই ক্ষেত্রে আপনার প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার আপনার আছে। সেটা কোথায় আছে? দণ্ডবিধির ৭৬ থেকে ১০৬, সম্পত্তি রক্ষার অধিকার আর ব্যক্তি হিসাবে আত্মরক্ষার অধিকার, তাই না? তো এই যে রাষ্ট্রের দায়িত্ব ছিল আপনাকে রক্ষা করার, তো আলটিমেটলি চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি এগুলো রাষ্ট্রের বিরুদ্ধে অন্যায় হিসেবে কাউন্টেড হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখানে মূল বিষয়বস্তু। আচ্ছা, তারপরে দেখেন দেওয়ানি অন্যায়, দেওয়ানি অন্যায় বা সিভিল রং। তো সিভিল রং বলতে আসলে কি বোঝায়? সিভিল রংগুলো আমরা ইতিমধ্যেই বলছি যে দেওয়ানির যে ট্রায়াঙ্গেল আছে, হ্যাঁ, দেওয়ানি যে কোর্ট আছে সেইখানে আসলে কি নিয়ে মূলত সুরাহা হয়, সেখানে আপনার সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে। হ্যাঁ, সেটা কি মেনে হয়? তামাদি আইন মেনে হয়। আর পদ্ধতিটা কি? দেওয়ানি কার্যবিধি। তাহলে আমাকে মনে রাখতে হবে যে সুনির্দিষ্ট আইন, তামাদি আইন এবং পদ্ধতিটা হলো দেওয়ানি কার্যবিধি। এইটা একটা একটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আসেন দেওয়ানি প্রতিকার আসলে কি কি করা হয়। যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ এবং ৯ নম্বর ধারায় আছে যে স্থাবর সম্পত্তি এবং দখলকৃত সম্পত্তির পুনরুদ্ধার, তাই না? তাহলে কি দখল বেদখল সত্য পুনরুদ্ধার। তারপরে কি আছে? স্পেসিফিক পারফরমেন্স, মানে হলো চুক্তি সম্পাদন। চুক্তি আইন যেটা আছে সেটাও মূল আইন ১৮৭২ সালের, যেটা ফার্স্ট ইয়ারে আপনাদেরকে পড়ানো হয়েছে। সেইখানে আমরা কি পাইছিলাম? সেখানে আমরা পাইছিলাম দুইটা পক্ষের ভিতরে কনসিডারেশন থাকবে। কনসিডারেশন থাকাটা অনেক জরুরি, বিনিময় মূল্য যেটা। তারপরে কি ছিল? কনসেন্ট থাকা, এবং উভয় পক্ষের ভিতরে দুইটা পার্টি থাকবে, পক্ষ থাকবে। এখন কোনো পক্ষ যদি সেই চুক্তি পালন না করে সুনির্দিষ্ট প্রতিকার আইনে সেটার বাস্তবায়ন করানোর জন্য আদালত আদেশ দিতে পারবে, এবং সেটার পদ্ধতিটা কি? এই দেওয়ানি কার্যবিধি ১৮০৮। ঠিক আছে, একদম সোজাভাবে বললাম। তারপরে মনে করেন যে যে কোনো নিষেধাজ্ঞা, ঠিক আছে, নিষেধাজ্ঞাটা কেন দেয়া হয় আদালত কর্তৃক? কারণ হলো নিষেধাজ্ঞার কথা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 to 57। ওখানে কি কি ধরনের নিষেধাজ্ঞা আছে? আপনার টেম্পোরারি ইনজাংশন অ্যান্ড পারপেচুয়াল ইনজাংশন, মানে হলো অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থায়ী নিষেধাজ্ঞা। আরেকটা নিষেধাজ্ঞা আছে সেটাকে বলে ইন্টেরিয়াম বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। আরেকটা নিষেধাজ্ঞা আছে সেটাকে বলে ম্যান্ডেটরি ইনজাংশন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞাগুলো কেন দেওয়া হয়? মনে করেন জমি নিয়ে বিরোধ, এখন এটার সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ নম্বরে সত্য পুনরুদ্ধারে মামলা হয়েছে, অথবা ৯ নম্বর সেকশন অনুযায়ী দখল বেদখলের জন্য মোকদ্দমা হয়েছে। তো সেইখানে উভয় পক্ষের যেন ক্ষতি না হয় সেই জন্য, অথবা সংঘর্ষ এড়ানোর জন্য কি করা হয়? টেম্পোরারি ইনজাংশন দেওয়া হয়,
অথবা দীর্ঘস্থায়ী ক্ষতি এড়ানোর জন্য পার্মানেন্ট ইনজেকশন দেওয়া হয়। তাহলে আমি বুঝলাম নিষেধাজ্ঞা, চুক্তি পালন করানো, দখল বেদখল এবং অন্যান্য যেগুলো আছে, যেমন মনে করেন রিসিভার নিয়োগ। রিসিভার নিয়োগ মানে কি? আদালত কর্তৃক একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করবে, তাই না? অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, সেকশন 44। তো সেখানে এই যে ব্যাপারগুলো আছে, অথবা কি যে কোনো ঘোষণা, আপনার পদ পরিচয় অথবা আপনার যে কোনো দলিল সম্পর্কে ঘোষণা, ডিক্লারেটরি প্রোক্লেমেশন, এটা কোথায় আছে? এটা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42। যেহেতু এটা মূল আইন, বাস্তবায়ন হবে কিসের মাধ্যমে? এই দেওয়ানি কার্যবিধির মাধ্যমে। দ্যাট মিন্স এটা দেওয়ানি অন্যায়, এই জন্য এটার এগেনস্টে কী হবে? দেওয়ানি কার্যবিধিতে এটার প্রতিকার। এখানে মূলত ক্ষতিপূরণ এবং সুনির্দিষ্ট কার্যপালন, এই জিনিসটা মুখ্য বিষয়। মানে যে পক্ষ ক্ষতির সম্মুখীন হবে, বাদী পক্ষ হতে পারে, বিবাদী পক্ষ হতে পারে, তাদের ক্ষতিপূরণ পাওয়ানো, স্পেশালি বাদী বেশি অংশ। আর হলো যে কোনো ধরনের নিষেধাজ্ঞা, তাই না? অথবা যে কোনো চুক্তি পালন, এইগুলো আদালতের মাধ্যমে অ্যাক্টিভেট করানো। তাহলে আমরা বুঝলাম কোনগুলো ফৌজদারি অপরাধ, কোনগুলো দেওয়ানি অন্যায়, তাই না? আমরা কি বলি? সিভিল স্যুট আর ক্রিমিনাল কেস, এই জিনিসগুলোও মনে রাখবেন, ঠিক আছে? সাধারণত সিভিল স্যুট বলা হয়, মানে দেওয়ানি মোকদ্দমা, আর ক্রিমিনালের ক্ষেত্রে কি বলা হয়? ক্রিমিনাল কেস। আবার মনে করেন ক্রিমিনাল কেসের ক্ষেত্রে একজন হলো কমপ্লেইনেন্ট, মানে হলো নালিশকারী বা ফরিয়াদি, ঠিক আছে? আর বিবাদীকে কি বলা হয়? অ্যাকিউজড বা অভিযুক্ত। আর দেওয়ানি সুটে কি বলা হয়? বাদীকে বলা হয় প্লেইন্টিফ, আর বিবাদীকে বলা হয় ডিফেন্ডেন্ট। হ্যাঁ, ঠিক আছে। সো আমাদের মোটামুটি আমরা অনেক কিছু জানলাম এবং অনেক ডেপথে আমরা বোঝার চেষ্টা করছি কি পয়েন্টগুলো, কারণ আপনারা এগুলো পার্থক্য গড়গড় করে পড়ে যাবেন, কিন্তু তখন যদি এই কথাগুলো মাথায় থাকে তাহলে দেখবেন যে অনেক রিচ হয়ে যাবে আপনার জানার পরিধিটা। তারপরে আসেন সাধারণ ইচ্ছা এবং সাধারণ উদ্দেশ্য, ঠিক আছে? কমন ইন্টেনশন অ্যান্ড কমন অবজেক্ট, তাই না? এখন কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, এই দুইটা জিনিস আসলে কি? আসলে হলো বোঝার জন্য আপনারা পার্থক্যগুলো রিডিং পড়বেন এবং পড়বেন আমি জানি, কিন্তু মূল বিষয়টা হলো যে আপনার সাধারণ ইচ্ছা বা কমন ইন্টেনশন, এটা দেওয়ানি দণ্ডবিধির কততে আছে? 34 নম্বর সেকশনে আছে, তাই না? এটা হলো প্রি অ্যারেঞ্জড প্ল্যান। মাথার ভিতরে কাইথা নিতে হবে, ইটস এ প্রি অ্যারেঞ্জ প্ল্যান বাই দ্য পিপল, মানে ওই যে মানুষগুলোর কমন ইন্টেনশন ছিল, পূর্ব পরিকল্পনাটা এখানে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, টু দ্য পয়েন্টে থাকাটা গুরুত্বপূর্ণ না, মাথার ভিতরে রাখেন, টু দ্য পয়েন্টে থাকাটা গুরুত্বপূর্ণ না, কিন্তু প্ল্যানিংয়ে যারা যারা ছিল সবাই এটার দায়ে আপনার অভিযুক্ত হয়ে যাবে, দুই বা ততোধিক, ঠিক আছে? কমন ইন্টেনশনটা কয়জনের ভিতরে হবে? দুই বা ততোধিক। আর এই যে কমন অবজেক্ট যেটা আছে, সেটা হলো যে আপনার সেখানে উপস্থিত থাকাটা অনেকটা বাধ্যতামূলক। যেমন মনে করেন আনলফুল অ্যাসেম্বলি, বেআইনি সমাবেশ, এবং এখানে লোক কয়জন থাকবে? ফারহানা আপু, কয়জন থাকবে বলেন তো? বেআইনি সমাবেশে কয়জন থাকে ন্যূনতম? শামিমা আপু, রুনি আপু, কে বলতে পারবেন? 5 জন ভাইয়া। হ্যাঁ, 5 বা ততোধিক, ঠিক আছে? এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর সেখানে উপস্থিত থাকাটা বাধ্যতামূলক অনেক ক্ষেত্রে। তো এইটুকু আমাদের মনে রাখলেই হবে। তারপরে যেটা আছে অ্যাক্টাস, নন ফেসিট, রিয়াম, নিসি, ম্যানসিট রিয়া, এটা আপনাদের মানে ম্যানস রিয়া নিয়ে বলছে, ল্যাটিন টার্ম। তো এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, এই জন্য কারণ 23 সালে এগুলো চলে আসছে, ঠিক আছে? ম্যানস রিয়া নিয়ে। তারপরেও এটা শর্ট নোট হিসেবে থাকতে পারে, যারা কিনা শর্ট নোট দিবেন তারা ম্যানস রিয়াটা দেখবেন। না হলে এটা ব্রড কোশ্চেন হয়ে গেছে। যেহেতু এই জিনিসটা টপিকটা গুরুত্বপূর্ণ, রেকর্ডিং আছে, আপনারা পরে রেকর্ডিং শুনেন, এখন মনোযোগ দিয়ে শুনেন। আপনার ম্যানস রিয়া এবং এটা কেন অত্যাবশ্যকীয়, ওই যেটা প্রথম দিকে বলতেছিলাম যে অপরাধের ক্ষেত্রে
আপনি আপনি দোষী মন নিয়ে অপরাধটা করছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর বাংলাদেশের বাহিরে অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধি কতটুকু প্রযোজ্য এতটুকু দরকার নাই, এগুলো দরকার নাই। আপনি শুধু ম্যানস রিয়ার বেসিক জিনিসটা জানবেন, যদি যারা শর্ট নোট দিতে চান তাদের জন্য। তারপরে আমরা কমন ইন্টেনশন, এটা থেকে ব্রড কোশ্চেন হওয়ার সুযোগ নাই, এটা শর্ট কোশ্চেন হিসেবে থাকতে পারে। হ্যাঁ, শর্ট নোট হিসাবে দুইটা জিনিস আসতে পারে, যে প্রতিনিধিত্বমূলক ফৌজদারি দায় দায়িত্ব কী, আর অপরাধের যৌথ দায় দায়িত্ব, এটা শর্ট নোট হিসেবে থাকতে পারে। এছাড়া এখান থেকে আর তেমন কিছু পড়ার নেই। আর এটা তো বলছিলাম যে দণ্ডবিধির 34, 107 এবং 120। দেখেন, দণ্ডবিধির 34 নম্বর সেকশন অলরেডি আমরা জানি। 34 নম্বর সেকশনটা কি? কমন ইন্টেনশন। আবার 120-এর ক আমরা জানি। কেন 120-এর ক জানি? কারণ আমরা ব্রড কোশ্চেন পড়ছি যে 120-এর কতে কি অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধ কাজ, ওইটা কোথায় পড়ছি? যে ক্ষেত্রে আপনার প্ল্যানিং করলেই সেটা অপরাধ হয়ে যায়। ওই যে সাতটা পড়ছিলাম না, যে অবৈধ কাজ, যুদ্ধের প্রস্তুতি, লুটপাটের প্রস্তুতি, প্রতারণা, সংক্রমণ বিস্তার, ভেজাল মেশানো, ডাকাতির প্রস্তুতি, এগুলোর ক্ষেত্রে অপরাধ করার দরকার নাই। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কি আপনার প্ল্যানিং করলেই সেটা অপরাধ, এবং সেই জন্য শাস্তি দণ্ডবিধিতে আছে। ওই 7টার ভিতরে একটা হলো 120-এর ক, তাই না? সো এই দুইটা আমাদের পড়া আছে। আর 107 যেটা আছে সেটা হলো অ্যাবেটমেন্ট অফ থিংস বা ক্রুকর্মে সহায়তা বা অপরাধে সহায়তা। অপরাধের সহায়তা বলতে কি বোঝায়? সেটা হলো যে কাউকে কি তাকে সাপোর্ট করা, ইঙ্গিত করা, উদ্বুদ্ধ করা, ইনস্টিগেট করা। হ্যাঁ, ইনস্টিগেট প্ররোচনা দেওয়ার মাধ্যমে, কনসপিরেসির মাধ্যমে, ঠিক আছে? অথবা টু ডু অর নট টু ডু। টু ডু অর নট টু ডু মানে কি? কোনো কিছু করা না করা। শামিমা ইয়াসমিন আপু হাত তুলছেন, বলেন। ভাইয়া সরি মাঝখানে ডিস্টার্ব করেছি। হ্যাঁ হ্যাঁ, ভাই আমরা তো 24-এর এক্সাম দিব, তো হচ্ছে 22-এর কোশ্চেনগুলো আমরা একটু গুরুত্ব সহকারে দেখব। হ্যাঁ অবশ্যই 22-এর কোশ্চেনগুলো গুরুত্ব সহকারে দেখবেন। আরেকটা জিনিস, যেহেতু এই কথাটা উঠাইছেন, আমি অ্যাড করে দেই। 23 সালের ফাইনাল পরীক্ষা যে হয়েছে, 23 সালের ফাইনাল পরীক্ষাতে আমরা প্রশ্ন যখন পাইছি তখন দেখছি 22 সালের কোশ্চেন 8টার ভিতরে 2টা পর্যন্ত রিপিট হয়েছে। মানে কি, একটাতে 4টা থেকে 6টা ছোটো ছোটো কোশ্চেন থাকে, আপনারা সবাই জানেন। কোশ্চেনগুলো একটু দেখবেন, স্টাডি করবেন। তো 4টা থেকে 6টা যে ছোটো ছোটো কোশ্চেন থাকে একটা 20 মার্কসের কোশ্চেনে, সেখানে ধরলাম অ্যাভারেজে 5 2 গুণে 10টা কোশ্চেন আপনার রিপিট হয়েছে, ছোটো ছোটো করে যদি ধরি। আর বড় পরিসরে 2টা কোশ্চেন রিপিট হয়েছে। এই জন্যই আমি বললাম যে এইবারের ফলাফল বিপর্যয়ের আপনার দেখেন মাত্র 67% পাস সারা বাংলাদেশে। মানে কি, ফলাফল বিপর্যয় হয়েছে। আর ঢাকাতে সবচেয়ে বাজেভাবে বিপর্যয় হয়েছে, কারণ তেজগাঁ সেন্টারে সবগুলো কলেজের সেন্টার পড়ছে, শিক্ষামন্ত্রীও আসছিল এবং প্রত্যেক দিন একজন করে পরীক্ষক আসছে। আপনারা রেজাল্ট দেখলে বুঝবেন যে বাহিরের কলেজগুলো আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড মানে ভালো পজিশনে। কারণ কি, ওদের জেলা পর্যায়ে একটা কলেজে পড়ে, সরকারি কলেজে নিজেরা মিউচুয়াল করে পরীক্ষা দিচ্ছে। বাট আপনারা যারা ঢাকায় পরীক্ষা দিবেন অবশ্যই ভালোভাবে প্রিপারেশান নিয়ে যাবেন। এবং তেজগাঁ কলেজের যে সেন্টারটা ছিল, এখান থেকে ম্যাক্সিমাম এক্সপেল হয়েছে, সারা বাংলাদেশে খুব একটা হয় নাই, এখান থেকে ম্যাক্সিমাম এক্সপেল। যেখানে সেন্ট্রাল কলেজ, আইডিয়াল কলেজ, তারপরে মেট্রোপলিস কলেজ, ধানমন্ডি কলেজ, মানে ভালো ভালো নাম করা কলেজের কোনো ধরনের কোনো নামগন্ধ নাই। নামগন্ধ নাই বলতে তাদের প্লেসে নাই, এমন একটা সিচুয়েশন হয়েছে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমি 23-এরগুলো আমি বলে দিচ্ছি, যেগুলো 23-এ আসছে এবং শর্ট নোট হিসেবে দেখতে হবে, সেগুলো কিন্তু আমি বলে যাচ্ছি। বিকজ অফ যারা একটা হ্যান্ডসাম মার্কস ক্যারি করতে চান, যেমন আপনি 360 পেলেই সেকেন্ড ক্লাস, বাট আপনি 400-র উপরে, 420-এর উপরে, 430-এর উপরে, 40, 50 এরকম যারা পেতে চান, হ্যাঁ, যেহেতু এটা অনুযায়ী সার্টিফিকেট হবে, আপনার ফার্স্ট ইয়ারের মার্কস কোথাও থাকবে না, আপনার LLB পাস কোর্স এই মার্কসগুলো থাকবে। সো এখানে আপনার টেক কেয়ার বেশি করতে হবে। এখানে যেভাবেই হোক আপনার ভালো একটা মার্কস যেন আপনি ক্যারি করতে পারেন। আরেকটা জিনিস হলো এখানে, হ্যাঁ বলেন জয়চন্দ্র। কোন কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন এবং কত নাম্বার পেয়েছিলেন আমাদের এই বিষয়ে একটু পরিষ্কার করুন। আমি টোটাল 455 পাইছি। আমি আসলে ক্যাপিটাল ল কলেজ থেকে দিছি মহাখালী, কারণ এখানে খুব অল্প টাকায় আপনার কমপ্লিট করার সুযোগ আছে।
আর স্যাররা আমাকে সুযোগ দিছিল, কারণ ফার্স্ট ইয়ারেও আমি ভালো করছিলাম, এই জন্য ফাইনাল ইয়ারেও আমি বলছিলাম যে স্যার আমি প্রথম হয়ে দেখাবো, আমি এত টাকা দিতে পারবো না, আমার অনেক টাকা বকেয়া হয়ে গেছিলো 19,000-এর মতো। পরে 6,000 টাকা দিয়ে চ্যালেঞ্জ নিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর 455-র ভিতরে আমার সাক্ষ্য আইনে সবচেয়ে ভালো মার্কস উঠছে 67। সবার আন্তর্জাতিক আইনে ভালো মার্কস উঠে, কারণ আন্তর্জাতিক আইনে 8টা কোশ্চেনের অ্যান্সার করলে সবগুলোতে অ্যাভারেজে দিলেও 70-এর কাছাকাছি চলে যায়। আন্তর্জাতিক আইনে আমার আসছে 64, আর আপনার প্রথম পত্রে আসছে 54, দ্বিতীয় পত্রে 54, তৃতীয় পত্রে 55, চতুর্থ পত্র তো বললাম সাক্ষ্য আইনে 67, আর হলো আন্তর্জাতিক আইনে আসছে 64। আর তুলনামূলক খারাপ হয়েছে হলো আপনার কোম্পানি আইনে 52 আর ভূমি আইনে 48। হ্যাঁ, এই হলো অ্যাভারেজ। আর সবাই মনে রাখবেন যে ড্রাফটিং যে সাবজেক্টটা আছে সেটাতে আপনি 18-র কম পাইলে অথবা 17 অথবা 18 কম পাইলে কিন্তু ফেল। সো ড্রাফটিং এমনভাবে করতে হবে, যেমন আমি টোটালি ইংলিশ ভার্সনে লিখছি, যার কারণে আমার ড্রাফটিংয়ে হয়তোবা ইংলিশে লেখার কারণে, কারণ জজ কোর্টের ড্রাফটিংগুলো বাংলায়, হাইকোর্টের ড্রাফটিংগুলো ইংলিশে, যে কোনো একটা কারণ হইতে পারে যে কারণে আমাকে ড্রাফটিংয়ে অনেক কম দেওয়া হয়েছে। এই জন্য আপনারা ড্রাফটিংটা বাংলায় দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে মনে হয়েছে ইংরেজিতে লেখার কারণে, যেহেতু ড্রাফটিংটা বেসিক্যালি ইংরেজিতে না, ঠিক আছে, সেখানে মাত্র 19 দেওয়া হয়েছে, যেখানে অ্যাভারেজ মার্কিং উঠে 28, 27, 30। বুঝতে পারছেন? সো আপনারা এগুলো আমি পরবর্তীতে পড়ানোর সময় আমি বলে দেব, ঠিক আছে? সো বলেন। আপনি পরীক্ষায় কয়টা মানে পেন ব্যবহার করছেন, কয়টা কেন? আমি নীল এবং কালো, আপনাদেরকে যে বারবার বলি যে ডেফিনেশনগুলো, তারপরে রেফারেন্সগুলো, ঠিক আছে, এইগুলো কেন নীল কালি দিয়ে লিখে দেবেন? কারণ হলো পরীক্ষাতে লাল কালি ইউজ করা যায় না, সবুজ কালি ইউজ করা যাবে না, কারণ সবুজ কালি সচিবরা ইউজ করে সাইনের জন্য, বাট নীল কালি ইউজ করা যাবে না এরকম কোনো কথা নেই। আর হলো পেন্সিল, প্রত্যেকটা পয়েন্ট পেন্সিল দিয়ে নিচে দাগ দিবেন, প্রত্যেকটা পয়েন্ট, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট নিচে পেন্সিল দিয়ে দাগ দিবেন যতগুলো পয়েন্ট আছে। আর যেগুলো আইনের রেফারেন্স আছে, সেকশন আছে, সেগুলো অবশ্যই নীল কালি দিয়ে লেখার চেষ্টা করবেন। পেন্সিলের বিশেষত্ব কি? পেন্সিল আপনার পয়েন্টগুলোর নিচে আপনি দাগ দিয়ে দিলেন, সেগুলো আপনার তো হাইলাইটার ইউজ করার চেয়ে পেন্সিল ইউজ করাটা শুভনীয়। আর পেন্সিল দিয়ে আপনারা যে ট্রি চার্টগুলো দিবেন, যেমন সবাইকে আপনাদেরকে আমি বলছিলাম যে ট্রি চার্ট বলতে কি বোঝায়, যেমন প্রথমেই আপনি যে কোনো একটা প্রকারভেদ যদি থাকে সেটা আপনারা পেন্সিল দিয়ে টান দিয়ে নিচে আপনার অ্যারো মার্ক করে নামগুলো লিখে দিবেন। এতে কি হবে, প্রথমেই টিচারের দৃষ্টিটা যাবে যে হ্যাঁ সে এই বিষয়টা সম্পর্কে একটা ভালো ধারণা আছে। আচ্ছা, আমরা তাহলে প্রশ্নে চলে যাই। জি জি, শর্ট নোটটা আপনার ইচ্ছা, আপনি শেষে, নর্মালি আমি শেষে দিছি। আমার আরেকটা ছিল কি, আমার পুরো সাবজেক্ট সম্পর্কে ভালো ধারণা থাকতো, এই জন্য আমি শর্ট নোট সবগুলোরই দিতাম, কারণ শর্ট নোটে আপনার ভালো নাম্বার ক্যারি করা যায়। অনেকে মনে করে শর্ট নোটে মনে হয় কম ক্যারি করা যায়, বাট আমার কাছে মনে হয়েছে যে শর্ট নোটটা ফ্রুটফুল, কারণ যারা শর্ট নোট দেয় এখানে টিচারদের একটা মনস্তাত্ত্বিক বিষয় থাকে, তারাই শর্ট নোট দেয় যারা কিনা পুরো সাবজেক্টটা সম্পর্কে ভালো একটা ধারণা রাখে। সেক্ষেত্রে আপনার মূল্যায়নটা সবার চেয়ে আলাদা হবে। শেষে আপনি দিবেন, আপনার টাইম ম্যানেজমেন্টটা এখানে গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে অবশ্যই এগুলো ডিটেলস আলোচনা আবার করব। টাইম ম্যানেজমেন্ট বলতে আপনি বুঝতেছেন আপনার এখানে 45 মিনিটের বেশি কোনো কোশ্চেনের সময় নেই, তার ভিতরে প্রত্যেকটা কোশ্চেন আপনি 40 মিনিট ধরবেন। প্রথম কোশ্চেনটা সময় লাগবে, ওইটা 1 ঘন্টা চলে যায়, কোনো সমস্যা নেই, ওটাতে ঘাবড়ানোর দরকার নেই, কারণ হাতের স্পিড আসা সব কিছু মিলে একটা ব্যাপার থাকে, ঠিক আছে। তারপরেরগুলো চেষ্টা করবেন 40 মিনিটসের বেশি যেন না যায়। লাস্টে যখন শর্ট নোট লিখবেন 2 পেজ করে লেখেন, 8 পেজ লেখেন 4টা শর্ট নোটে, কোনো সমস্যা নেই, বাট শর্ট নোটে হিউজ ইনফরমেশন দিতে হবে, ইনফরমেশনগুলো হিউজ থাকবে। ওই গদ বাঁধা যেগুলো ব্রড কোশ্চেন লেখছেন ওই রকম না। যেমন শর্ট নোট, আমি একটা শর্ট নোট উল্টাই, আপনার মনে করেন যে উৎপাতটা আপনি পাবলিক নিউসেন্স লিখেই তারপরে আপনি টার্মটা দিলেন যে ল্যাটিন শব্দ
নসেরি থেকে নিউসেন্স শব্দটা আসছে ইংরেজি, বাংলা হলো উৎপাত, এটা আপনি লিখলেন। তারপরে লিখলেন নীলকালি দিয়ে অ্যাকর্ডিং টু ভেনাল কোড 1860 সেকশন 268। তারপরে কোথায় চলে যাবেন, তারপরে নিউসেন্সটা লিখবেন। তারপরে পেন্সিল দিয়ে রুলার দিয়ে টান দিয়ে এক পাশে লিখবেন পাবলিক নিউসেন্স, আরেক পাশে লিখবেন প্রাইভেট নিউসেন্স, ঠিক আছে। তারপরে আপনার পয়েন্টগুলোতে যখন যাবেন তখন দেওয়ানির প্রতিকারগুলো কোন কোন সেকশনে আছে, ফৌজদারি প্রতিকারগুলো কোন কোন সেকশনে আছে, ঠিক আছে। আপনার ইনফরমেশন সাধারণ, বাট এগুলো যেন ওইখানে পয়েন্ট আকারে আপনি পেন্সিল দিয়ে টাইনা দেন, মানে হলো যে শর্ট নোটে আপনার ইনফরমেশনগুলো যেন বেশি দেওয়ার চেষ্টা করি আমরা। বুঝতে পারছেন আলমগীর ভাই? সাইন পেন না, সাইন পেন ইউজ করার প্রয়োজন নাই, আপনি নীলকালি ইউজ করবেন আর হলো পেন্সিল ইউজ করবেন। আর যদি মনে করেন হাইলাইটার ইউজ করব, গদ বাঁধা খাতায় হাইলাইটার দাগাইতে যাবেন না, এতে স্যাররা বিরক্ত হয়। আপনি করবেন কি, 1 নম্বর প্রশ্নের উত্তর যেটা আছে শুধু ওইটা, 2 নম্বর প্রশ্নের উত্তর যেটা আছে শুধু সেটা। এতে হয় কি, স্যারে বুঝে যে এখানে 5টা কোশ্চেনের অ্যান্সার দিছে, এগুলা হাইলাইটার দিয়ে দাগানো আছে। হ্যাঁ হ্যাঁ আলমগীর ভাই, শুনতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা, তারপরে দেখেন আপনার আইন না জানা এটা কি ক্ষমার যোগ্য কিনা, এটা যেহেতু 23 সালে চলে আসছে আপনার, তারপরেও এটা আমরাও তো বলছি যে আইন অবশ্যই সবাইকে জানতে হবে। আইন জানি না এই কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ কি, কারণ হলো প্রত্যেকটা আইন গ্যাজেট হিসাবে বের হয়। যেমন কিছুদিন আগে 2025 সালে কি হয়েছে, দেওয়ানি এবং ফৌজদারি যে আইন আছে সেখানে অনেকগুলো কারেকশন আসছে, তাই না? দেওয়ানিতে মেজর কারেকশন ছিল কোর্টের উপরে, যেমন আগে ছিল সহকারী সিভিল জাজ, এখন হলো সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ, তাই না? আবার কি ফৌজদারিতে অ্যামেন্ডমেন্ট কোন কিসে আসছে, অ্যামেন্ডমেন্টগুলো মূলত আসছে পুলিশি যে তদন্ত আছে এবং এই রিলেটেড আরও কিছু। তারপর সাক্ষ্য আইনে তো আপডেটগুলো লাস্ট কবে হয়েছে, 2022 সালে হয়েছে। কী নিয়ে হয়েছে, ওই যে ইলেকট্রনিক যে জিনিসগুলো আছে সেগুলো এখন সাক্ষ্য প্রমাণ হিসেবে কিন্তু আদালতে অ্যাক্টিভেট। এটা হইতে পারে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট, হইতে পারে ছবি। তাহলে 2022 সালের আগে তখন কিন্তু অ্যাক্টিভেট হয় নাই। সো এগুলো আপডেট সবসময় জানতে হবে। আচ্ছা, এগুলো গ্যাজেট আকারে বের হয় সবসময়। তো এইখানে আপনার ইম্পর্ট্যান্ট আছে কিন্তু, কারণ এইখান থেকে একটা ব্রড কোশ্চেন হতে পারে, সেটা হলো যে আইনের অজ্ঞতা, এটা ছোট পরিসরে যেহেতু 23-এ আসছে, তারপর এটা সংজ্ঞা হিসেবে দিতে পারে আর লিখতে পারে এটার ব্যতিক্রমগুলো, যে কোন ক্ষেত্রে আইন না জানলেও সেটা ক্ষমার যোগ্য, তাই না? সেটা হলো বিদেশি আইনের ক্ষেত্রে, আর হলো ভুল আদালতে মোকদ্দমা, আর বিশেষ কার্যাবলী। বিশেষ কার্যাবলী কোনগুলো, জেনারেল এক্সেপশন। জেনারেল এক্সেপশন মানে হলো ব্যতিক্রমগুলো, ওই যে 76 থেকে 106 সেখানে হলো যে কাজগুলো আপনার আইনগত বাধ্য মনে করে করা, অথবা বিচারক যদি তার সরল বিশ্বাসে কোনো ভুল করে অথবা আদালতের রায় দেয় এবং সেই ক্ষেত্রে যদি মূল বিষয়বস্তু যদি ডেভিয়েশন না হয়, সেক্ষেত্রে সেটা নর্মাল ধরে নেওয়া হবে। হ্যাঁ, তারপরে মনে করেন যে আইনে সমর্থিত মনে করে যদি আপনি কাজ করেন, শিশুর কাজ কোনগুলো, সেগুলো হলো 9 বছরের ছোট বাচ্চা যদি কাউকে খুন করে সেক্ষেত্রে সেটা আপনার অপরাধ হিসেবে গণ্য হবে না। আবার কি 9 বছরের উপরে 12 বছরের কম, কিন্তু সেই ক্ষেত্রে সে যদি জড়বুদ্ধি সম্পন্ন হয়, জড়বুদ্ধি সম্পন্ন বলতে বোঝায় তার বয়স অনুযায়ী যদি বিকাশ না হয়ে থাকে, তাই না? তারপর হলো অপ্রকৃতগ্রস্ত ব্যক্তি, পাগল। হ্যাঁ, তারপরে উপকার মনে করে কাজ করলেন বাট ক্ষতি হয়ে গেল, যেমন ডাক্তার অপারেশন করা, যদি অবহেলা না থেকে থাকে বলা আছে, ঠিক আছে? তারপরে মনে করেন যে শামিমা আপু একটা খবর দিল যে তোমার তো বাবা মারা গেছে, ঠিক আছে? এখন বাবা মারা গেছে শোনার পরে উনি কি করলেন, উনি হার্ট অ্যাটাক করলেন। তো বাবা মারা গেছে, এটা তো সরল বিশ্বাসে যোগাযোগ, ঠিক আছে? এই যে মৃত্যু সংবাদ শুই না উনি যে মারা গেছেন, এটার জন্য তিনি অপরাধী হবেন না। সামান্য ক্ষতিকর বলতে কি বোঝায়, একজন একজনকে চিমটি মারলো, ধাক্কা মারলো, এইগুলোর জন্য আপনার তুচ্ছ কাজ হিসেবে গণ্য হবে। তারপরে কি আছে, এখানে কিন্তু 2টা পার্ট। জেনারেল এক্সেপশানে 76 থেকে 106 যেটা আছে, আপনি চাইলে
ইট ক্যান ডিভাইডেড ইনটু টু পার্টস। একটা কি, একটা হলো আপনার যে জেনারেল এক্সেপশনসের নর্মাল যে কার্যক্রমগুলো আছে, ঠিক আছে। আরেকটা কি, দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স, মানে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। সেটা কোথায় থেকে আছে? সেটা আছে আপনার 96 থেকে 106 পর্যন্ত। মানে কোন ক্ষেত্রে আপনি আপনার যে লোক আসছে আপনার বাড়িতে তাকে আপনি মেরেও ফেলতে পারবেন। হ্যাঁ, সেটা হলো আপনার নিজেকে রক্ষার ক্ষেত্রে, আপনার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, ধর্ষণের ক্ষেত্রে, কিডন্যাপের ক্ষেত্রে, ঠিক আছে। এই জিনিসগুলো মোটামুটি মনে রাখলেই হবে। আর ভুল আদালতে মোকদ্দমা দায়ের, এটা বলতে কি বোঝায়? এটা আমাকে বলেন তো রুনি আপু। কে বলতে পারবেন, বলেন। এটা এখতিয়ারবিহীন আদালত, হুম এই আদালতে মামলা আপেলযোগ্য নয়, হুম বিচারকের ক্ষমা থাকবে। হ্যাঁ, মানে হলো আদালতের এখতিয়ার। এটা হইতে পারে বিষয়বস্তুগত এখতিয়ার, হইতে পারে আর্থিক এখতিয়ার, হইতে পারে আঞ্চলিক এখতিয়ার, তাই না? এটা ইতিমধ্যেই পড়ানো হয়েছে, আপনারা রেসপন্স করতেছেন না। আমি তো ব্যথিত হচ্ছি, কারণ বিষয়বস্তু এখতিয়ার হলো যে আদালতের যে বিষয়বস্তু নিয়ে বিচার করার প্রাধিকার আছে, সে যদি সেই বিষয়বস্তু ব্যতীত অন্য কোনো বিচার করতে পারবে না। এখন মনে করেন যে সেখানে মোকদ্দমা করা হলো, সেই ক্ষেত্রে সেটা আপনার অপরাধ হিসাবে গণ্য হবে না যতদিন সময় ওখানে ব্যয়িত হবে। তামাদি আইন 1908 সাল অনুযায়ী সেখানের তামাদি মেয়াদ, যেমন মনে করেন যে মোকদ্দমাটা এতদিনের ভিতরে দায়ের করতে হবে, সেই দিনগুলো সে ফিরে পাবে, নতুন করে মামলা দায়ের করতে পারবে অন্য কোর্টে, মানে যে কোর্ট এটার বিচার করার জন্য যোগ্য। তারপরে আসেন প্রিপারেশন অ্যান্ড অ্যাটেম্পট, এটার যে ডিফারেন্সটা আছে, তাই না? যে কোন ক্ষেত্রে প্রিপারেশন, কোন ক্ষেত্রে অ্যাটেম্পট, এটার পার্থক্যটা পড়ে ফেলবেন। তারপরে হলো যে এটার সাথে কি মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আপনার পরীক্ষাতে থাকবে, ওই 7টা কাজ, যে ইন্টেনশন, প্রিপারেশন অ্যান্ড অ্যাটেম্পট। এই আপনার কোন ক্ষেত্রে যে আপনি অপরাধের অ্যাটেম্পট নেওয়াটাই অপরাধ হিসাবে গণ্য হবে এবং শাস্তিযোগ্য। হ্যাঁ, সেটা বলছিলাম, অবৈধ যুদ্ধ, লুটপাট, প্রতারণা, সংক্রমণ, ভেজাল, ডাকাতি, এইগুলোর পাশাপাশি সেকশনগুলো মনে রাখার চেষ্টা করবেন। এই কোশ্চেনটা ইনশাল্লাহ পরীক্ষাতে থাকবে। হ্যাঁ, তারপরে যেহেতু পড়ানো হয়েছে, আমি এখন আর বিস্তারিত বলতেছি না, কারণ সবগুলো কোশ্চেন বলে রিক্যাপ শেষ করতে হবে। নির্দেশিতার অনুমান, নির্দেশিতার অনুমানটা অনেক সুন্দরভাবে বুঝাইছিলাম। নির্দেশিতার অনুমান বলতে কি বোঝায়? নির্দেশিতার অনুমান বলতে বোঝায় একজন মানুষকে অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে কি নির্দোষ হিসাবে গণ্য করা। কোন ক্ষেত্রে? ফৌজদারি ক্ষেত্রে, ঠিক আছে। যেমন অ্যাকিউজড, বিবাদীকে কি বলা হয়? অ্যাকিউজড। আর আপনার বাদীকে কি বলা হয়? ফরিয়াদি বা নালিশকারী। কেন অ্যাকিউজড বলা হয় বিবাদীকে? অভিযুক্ত বলা হয়, কারণ তার অভিযোগ এখনও প্রমাণিত হয় নাই। আদালতের মাধ্যমে প্রমাণিত হওয়ার পরে তিনি দণ্ডপ্রাপ্ত হলে তখন হলো সে অপরাধী, ঠিক আছে। সো কাউকে সরাসরি অপরাধী বলার কোনো রাইট কারো নাই, ঠিক আছে। এবং সেখানে আপনার বলা আছে সাক্ষ্য আইনের 101 থেকে 112 নম্বর সেকশন পর্যন্ত সেই জিনিসগুলো উল্লেখ আছে। এই প্রত্যেকটা সেকশন আমি বলছি। এখানে মূলত কি প্রমাণের দায়ভার বা বার্ডেন অফ প্রুফ, মানে হলো ওই যে সাক্ষ্য আইনে বলা আছে যে অপরাধ করছে তাকে কোনো স্পেসিফিক বিষয় একজন জানে, অথবা যে অপরাধ করছে তাকে প্রমাণ করতে হবে যে আমি অপরাধ করি নাই, এই ব্যাপারগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন নুলাম টেম্পাস রিকুইজিট রিজি, এটা দরকার নাই, 23 সালে আসছে। তারপরে আপনারা শর্ট নোটের হিসাবে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এই ম্যাক্সিম অনুযায়ী কি তামাদি আইনের বিধান ফৌজদারি আইনের জন্য প্রযোজ্য না, ঠিক আছে। তামাদি আইনের বিধান ফৌজদারি আইনের জন্য প্রযোজ্য না, সেটা শুধু দেওয়ানি আইনের জন্য প্রযোজ্য, ঠিক আছে। এটা আমরা কি বুঝছি এটাতে, এটা একটু বলি, কারণ এখানে বোঝা যাচ্ছে না জিনিসটা। আপনার তামাদি আইনে কিসের আইন? তামাদি আইন মূলত গণনার আইন, তাই না? যে কিসের গণনা? ওইখানে 183টা আর্টিকেল আছে এবং সেখানে এক্সপ্লেইন করা আছে যে কোন অপরাধের কোন মোকদ্দমার ক্ষেত্রে, মোকদ্দমা দেওয়ানি প্রকৃতির মামলা, কোন মোকদ্দমার ক্ষেত্রে কত দিনের ভিতরে করতে হবে। যেমন ফৌজদারির ক্ষেত্রে চুরি, ডাকাতি, রাহাজানি, এগুলোর ক্ষেত্রে কি নির্দিষ্ট কোনো লিমিট নাই। আপনার
ছোটবেলা বলৎকার হয়েছে আপনার সঙ্গে, আপনি চাইলে বড় হয়ে যখন বুঝতে পারছেন যে এই লোক আমার সঙ্গে ছোটবেলা বলৎকার করছিল, আপনি তার এগেনস্টে ফৌজদারি কেস করতে পারবেন, এতে কোনো বাধা নেই। বাট দেওয়ানির ক্ষেত্রে, দেওয়ানি টাইপের যে মোকদ্দমাগুলো আছে, সেটা হলো যে আপনার জমি দখল অথবা সত্ত্ব পুনরুদ্ধার, এগুলোর ক্ষেত্রে লিমিটেশন আছে। যেমন সত্ত্ব পুনরুদ্ধারের ক্ষেত্রে লিমিটেশন তামাদি আইন কি বলে? তামাদি আইনের 142 নম্বর সেকশনে বলা আছে যে অবশ্যই আপনাকে 12 বছরের ভিতরে মোকদ্দমা দায়ের করতে হবে। আবার মনে করেন 9 নম্বর সেকশন সুনির্দিষ্ট প্রতিকার আইনে, সেখানে কিভাবে প্রতিকার পাওয়া যায়? দখল বেদখল, আপনার একটা জায়গা আপনি দখলে ছিলেন, বেদখল হয়ে গেছেন, বেদখল হওয়ার পরে উইথিন 6 মান্থ ইউ হ্যাভ টু ইনস্টিটিউশন দ্য সুট। মানে হলো ইনস্টিটিউশন মানে কি? সুট মানে হলো যে দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে। 6 মাসের পরে একদিনও যদি যায়, সেই মোকদ্দমা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে, আদালত কর্তৃক গ্রহণীয় হবে না, তাই না? তামাদি আইনে পড়াইছি। আচ্ছা, এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবেন। এখানে এক্সাম্পলটা আসবে, যেহেতু একটা এক্সাম্পল 23 সালে আসছে যে আত্মহত্যার উদ্দেশ্যে বিষ পান করে, তাই না? সো এটার পাশে যেটা আছে পকেট মারার উদ্দেশ্যে, হ্যাঁ, খয়ের পকেটে হাত দিয়েছে কিন্তু হাত দিয়া দেখে কিছু নাই, সে অপরাধী হবে কিনা, অপরাধী হলে কিভাবে অপরাধ হবে, তার শাস্তিটা কীরকম হবে, এটা একটু পড়ে ফেলবেন। তারপরে দেখেন চুরি ডাকাতি দস্যুতা, এটা বলছে যে আপনার চুরি এবং দস্যুতা ডাকাতি, এটার পার্থক্যটা পড়ে ফেলবেন, কারণ এই পার্থক্যটা সারা জীবন আপনাদের লাগবে। যেমন একজন মানুষ যদি চুরি করে এবং সে যদি সশস্ত্র না হয়, নিঃশব্দে যদি চুরি করে, সেই ক্ষেত্রে আমরা বলবো সে চোর। অস্থাবর সম্পত্তি যদি আরেকজনের অসম্মতিতে যদি নেয়, আর সে মনে করেন ওইখানে যখন গৃহস্থ যখন উঠে গেল, চাকনা পেয়ে গেল, তখন সে চাক্কুটা বাইর করে সশস্ত্র হয়ে গেছে, তখন সে আর চোর থাকবে না, সে কি হয়ে যাবে? দস্যুতা হয়ে যাবে, দস্যু হয়ে যাবে, ঠিক আছে? আর এই দস্যুর সংখ্যা, সশস্ত্র সংখ্যা যখন 5 জনের উপরে থাকবে, তখন এটা হয়ে যাবে ডাকাতি। তাহলে আমরা খুবই সুন্দরভাবে বুঝতে পারলাম কখন চোর থাকবে, কখন দস্যুতাপনা হবে, কখন ডাকাতি হবে, আর এটার শাস্তিটা সবাই দেখবেন। আচ্ছা, তারপরে দেখেন একজন ব্যক্তি কি তার নিজের সম্পত্তি চুরির দায়ে অভিযুক্ত হতে পারে? ঠিক আছে, অভিযুক্ত হতে পারে, এই জিনিসটা দেখবেন, আইনি ব্যাখ্যা দেয়, ঠিক আছে? তারপরে কি পড়াইছি? দস্যুতা আসছে 2023 সালে, এই জন্য বলছি শুধু পার্থক্যটা দেখবেন, বেসিক জিনিসটা মনে রাখবেন। বেআইনি সমাবেশটা দেখবেন। বেআইনি সমাবেশ বলতে আমরা কি বুঝি? 5 জনের বেশি যদি এক জায়গায় উপস্থিত হয়, তাই না? আর সেটা কখন অবৈধ হয়ে যাবে? যদি তারা সশস্ত্র হয়, যদি তারা ভয়ে ভীতি দেখায় এবং আইন প্রয়োগকারী যে সংস্থা আছে তাদেরকে বাধা দেয়, জনসাধারণের বাধার কারণ হয়ে যায়, রাস্তাঘাট আটকায়, ঠিক আছে, তখন এটা অবৈধ সমাবেশ হিসেবে গণ্য হবে। এই জন্যই পুলিশ কী শুরু করে? বাড়ি শুরু করে, কারণ এটা দণ্ডবিধিতে আছে, ফৌজদারি কার্যবিধিতে আছে, আবার কি পিআরবি, হ্যাঁ, পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বাংলাদেশ, হ্যাঁ, তাদের যে আইন আছে সেখানে এটা সন্নিবেশিত আছে। এই বেআইনি সমাবেশের পুরোটাই দেখবেন। এখানে বেআইনি সমাবেশ বলতে কি বুঝো, একটি বেআইনি সমাবেশ কখন গণ্য হবে, ঠিক আছে? 2টা দল একত্রে দাঙ্গা করছে, সেক্ষেত্রে 2 জনেরই কি বেআইনি সমাবেশ হবে কিনা, তাদের একসাথে বিচার করা যাবে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো দেখতে হবে। আর হলো এই উদাহরণটা থাকার সম্ভাবনা বেশি যে একজন পুলিশ অফিসার ওই দস্যুতা যে সংগঠন করছিল অথবা যে প্ল্যানিং করছিল সেটা সম্পর্কে জানে, এই জানার কারণে সে কোন ধরনের অপরাধী হবে, ঠিক আছে? আচ্ছা, শাস্তি থেকে ব্রড কোশ্চেন অবশ্যই থাকবে, যেটা অবশ্যই বলতেছি, এটা অনেকটা শিওর থাকবেন, এটা থাকবে, কারণ শাস্তি হলো দণ্ডবিধির একটা মেজর পার্ট, ঠিক আছে? যে পানিশমেন্ট 53 নম্বর সেকশনে আছে দণ্ডবিধির, যে পানিশমেন্ট আসলে কয় ধরনের, হ্যাঁ। পানিশমেন্টটা কি? প্রথমত ডেথ সেন্টেন্স, যে মৃত্যুদণ্ড আছে সেটা, তারপরে কি আপনার লাইফ ইমপ্রিজনমেন্ট মানে হলো যাবজ্জীবন কারাদণ্ড, আর ইমপ্রিজনমেন্ট মানে হলো কারাদণ্ড। এই ইমপ্রিজনমেন্টটা আবার 2 ধরনের, একটা হলো রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট আর একটা হলো সিম্পল ইমপ্রিজনমেন্ট। মানে হলো রিগোরিয়াস যেটা সশ্রম কারাদণ্ড, আর যেটা সিম্পল ইমপ্রিজনমেন্ট সেটা হলো বিনাশ্রম কারাদণ্ড। মানে সশ্রমটা কি কাজও করবে আবার জেলও খাটবে, আর বিনাশ্রম মানে হলো খালি জেল খাটা, ঠিক আছে? আরেকটা হলো অ্যাটাচমেন্ট বাই ক্রোক, প্রপার্টি যেটা অ্যাটাচমেন্ট করে, সম্পত্তি বাজেয়াপ্তকরণ, ঠিক আছে?
আরেকটা হলো ফাইন, জরিমানা, টাকার ক্ষেত্রে, ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্যই দেখবেন। তারপরে দেখবেন হলো যে আপনার যে কোন বিষয়গুলোর জন্য 10টা ক্ষেত্রে কি করা হয়, মৃত্যুদণ্ড প্রদান করার মতো অপরাধ। সেই 10টা অপরাধ কি কি যে মৃত্যুদণ্ড করা হয়, সেটা হলো যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ, বিদ্রোহের সহায়তা, হ্যাঁ, মৃত্যুদণ্ডের উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য, মানে একজন সাক্ষী সে খুন করে নাই বাট খুনের অপরাধে অপরাধী হয়েছে, পরবর্তীতে সাক্ষ্যর কারণে সে ফাঁসির কাস্টে ঝুলল, এবং এর পরবর্তীতে কি করা হলো, যে ব্যক্তি সাক্ষ্য দিছিল তার কাছে মনে করেন যে তার উদ্দেশ্যে মোকদ্দমা মামলা করা হলো এবং সেখানে প্রমাণ হলো সে মিথ্যা সাক্ষ্য দিছে, সেই ক্ষেত্রে ওই মিথ্যা সাক্ষ্যর জন্য আগের যার মৃত্যুদণ্ড হয়েছিল তারও মৃত্যুদণ্ড হবে, এই জিনিসটা বলা আছে। আর খুন তো আমরা সবাই বুঝি, আর যাবজ্জীবন কারাদণ্ড আসামি কর্তৃক খুন, সেক্ষেত্রে সেও আপনার খুনি মানে মৃত্যুদণ্ড প্রাপ্ত হবে। যেমন জেলে আছে একজন আসামি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, এখন সে যদি সেখানে কাউকে খুন করে ফেলে তার নিশ্চিত মৃত্যুদণ্ড, ঠিক আছে? এই জিনিসগুলোই বলা হয়েছে। অথবা সেই যাবজ্জীবন কারাদণ্ড আসামি যিনি আছে সে কর্তৃক হত্যা প্রচেষ্টা। আরেকটা হলো ডাকাতি করার সময়ে খুন করা, আর ইচ্ছাকৃতভাবে চোখ উপড়ে ফেলা, অ্যাসিড নিক্ষেপ, এই জিনিসগুলো আছে। আর 10 বছরের কম নাবালক যারা আছে তাদেরকে যদি অপহরণ করা হয়। তো শাস্তির এই জিনিসটা একটু এলাবোরেটলি পড়বেন, কারণ শাস্তি থেকে আপনার কোশ্চেন একটা ব্রড থাকবে। ব্রড কোশ্চেনটা যদি থাকে আমি শর্ট সাজেশন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, পেড গ্রুপে। এখানে দেখেন, তারপরে বলে দিচ্ছি যে শাস্তি কাকে বলে, শাস্তি প্রদানের উদ্দেশ্য কি, তারপরে হলো শাস্তির এই যে প্রকারভেদ। শাস্তি প্রদানের উদ্দেশ্যটা কেন পড়বেন, কারণ হলো যে শাস্তির প্রদানের উদ্দেশ্য সেটা হইতে পারে দৃষ্টান্তমূলক কোনটা, এমন আপনার মৃত্যুদণ্ড দেওয়া অপরাধের জন্য যেমন ভবিষ্যতে আর ধর্ষণ না হয়, ঠিক আছে? আর সংশোধনমূলক কোনগুলা, যে অপরাধ করছে সে তাকে পুনর্বাসনের চেষ্টা করা, এটা নাবালক হইতে পারে, বালেগ হইতে পারে, প্রাপ্তবয়স্ক হইতে পারে, তাকে শাস্তিটা দেওয়া হয় সে যেন সংশোধন করে, প্রাশ্চাত্য করে, প্রতিরোধমূলক, প্রতিশোধমূলক, এই যে ডক্ট্রিনগুলো আছে, মতবাদগুলো আছে, এগুলো দেখবেন। আর আমাদের দেশে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতিটা কি, আপনার ঝুলায় মারা হয়, তাই না? বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মৃত্যুদণ্ড আছে, ইনজেকশন দিয়ে করা হয় অথবা আদার্স কাজগুলো আছে, এইগুলো এই জন্য এটা একটু দেখবেন, ঠিক আছে? তারপরে এখানে হলো আঘাত এবং গুরুতর আঘাত, ঠিক আছে? আঘাত এবং গুরুতর আঘাত। আঘাত বলতে আমরা কি বুঝি, আঘাত বলতে মূলত বোঝায় যে কোনো ধরনের আপনার বল প্রয়োগ করে আঘাত করলেন অস্ত্র ছাড়া, ঠিক আছে? অথবা যে কোনো ছোঁয়াচে রোগ, অথবা এমন কাজ করলেন, এমনভাবে এমন জায়গায় মারলেন যে তার সেই অঙ্গ আর নর্মাল কাজ করতে পারে, ঠিক আছে? আর গুরুতর আঘাত বলতে বোঝায় আপনার অস্ত্র দ্বারা, ঠিক আছে, এমন ধরনের আঘাত, হ্যাঁ, সেটা 320 ধারায় আছে। পুরুষত্ব হানি, স্থায়ীভাবে চোখের দৃষ্টি নষ্ট, শ্রবণ শক্তি নষ্ট, অঙ্গের অনিষ্ট সাধন, মানে যে কোনো অঙ্গের, অথবা অঙ্গের শক্তি ধ্বংস, যেমন রক কাটাপাটি, রক কাটা দিলে কি হয়, পায়ের শক্তি ধ্বংস হয়ে যায়। মাথা এবং মুখের স্থায়ী বিকৃতি যেগুলো আছে, হাড় দাঁত ভেঙে ফেলা। আর এমন মায়ের মারলেন রক্ত বাহির হয় নাই, ফাটে নাই, কিছু না, কিন্তু 20 দিন যাবৎ সে কোনো কার্যক্রম করতে পারতেছে না, এটা কিভাবে বুঝবে? কেউ তো ভনিতাও ধরতে পারে। এটার প্রমাণস্বরূপ দেওয়া হয় সাক্ষ্য আইনে। আপনার সাক্ষ্য আইনে কি বলা আছে, যে দালিলিক ডকুমেন্টস বলা আছে সাক্ষ্য আইনের 74 এবং 75 নম্বর সেকশন। সেখানে কি বলা আছে, একজন মেডিকেল যদি সার্টিফিকেট হয় সেটা হবে এক্সপার্টাইজ, সেক্ষেত্রে সেটা নর্মাল দলিল হিসাবে গণ্য হবে না, সেটা সাক্ষ্য আইনের 45 নম্বর সেকশনে এক্সপার্টাইজ অপিনিয়ন বলতে একটা কথা আছে, সেখানে বিশেষজ্ঞের মতামত। ওই বিশেষজ্ঞের মতামতে আপনার বলা আছে যে আঙ্গুলের ছাপ, আইরিশের ছাপ, অথবা আপনার মেডিকেল রিপোর্ট, এই জিনিসগুলো সেখানে মেনশন করা আছে। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা এখানে দেখবেন। তারপরে হলো জালিয়াতির যে ব্যাপারটা আছে, জালিয়াতি কাকে বলে, জালিয়াতির উপাদান, হ্যাঁ। তারপরে হলো জালিয়াতি কোন পর্যায়ে পড়ে, ঠিক আছে? সেটা হইতে পারে নিজের নাম স্বাক্ষর, হইতে পারে যে কোনো মৃত ব্যক্তি তার দলিলপত্র নকল করা। জালিয়াতির শাস্তিগুলো কি কি, মিথ্যা দলিল প্রণয়ন, প্রস্তুতকরণ, ঠিক আছে? এগুলো পড়লেই পারবেন, এগুলো এতটা বোঝার অথবা খুব কঠিন না।
তারপরে যে ব্রড কোশ্চেনটা আপনাদের হবে সেটা হলো যে আপনার অপরাধজনক নরহত্যা, ঠিক আছে, অপরাধজনক নরহত্যা, আর হলো যে খুন, ঠিক আছে, অপরাধজনক নরহত্যা আর হলো যে খুন। অপরাধজনক নরহত্যা এবং খুন এটার ভিতরে বেসিক পার্থক্য কি কেউ একজন বলেন, কার মনে আছে? হুম 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 ঠান্ডা মাথায়, এক্সিলেন্ট, এক্সিলেন্ট আলমগীর ভাই। এভরি মার্ডার ইজ ক্যাপেবল হোমোসাইড বাট এভরি ক্যাপেবল হোমোসাইড ইজ নট মার্ডার। আপনার কোশ্চেনটা শুরুই করবেন এই লেখাটা দিয়ে যে এভরি মার্ডার ইজ ক্যাপেবল হোমোসাইড বাট এভরি ক্যাপেবল হোমোসাইড ইজ নট মার্ডার, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এখানে ক্যাপেবল হোমোসাইড, রাগের মাথায় মনে করেন কাউকে ধাক্কা দিলেন, সে পড়ে গিয়ে মারা গেল, এইটা হলো ক্যাপেবল হোমোসাইড। আর এইটার গভীরতাটা যেটা আছে সেটা হলো মার্ডার, যেখানে কিনা আপনার ঠান্ডা মাথায় প্ল্যানিং অনুসারে কোনো ধরনের উচ্চবাচ্য ছাড়া যে জিনিসটা করা হবে, তাহলে মার্ডার ইজ দ্য গ্রেভেস্ট ফর্ম অফ ক্যাপেবল হোমোসাইড, মানে হলো ক্যাপেবল হোমোসাইডের খুব গভীর কিছু। এর কীভাবে গভীর কিছু? কারণ সেখানে কোনো ধরনের উচ্চবাচ্য থাকবে না, কিছু থাকবে না, প্ল্যানিং করে তাকে মারা হবে, ঠিক আছে, এই জিনিসটা। আর ক্যাপেবল হোমোসাইডের ক্ষেত্রে কি ঝগড়া বিবাদ থাকতে পারে, উচ্চবাচ্য থাকতে পারে, চিল্লাপাল্লার এক পর্যায়ে মাইরা ফেলতে পারে, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। অপরাধজনক ষড়যন্ত্র ইতিমধ্যেই বলা হয়েছে। আরেকটা হলো কুকর্মে প্ররোচনা দান, ঠিক আছে, কাউকে ইঙ্গিত, সমর্থন, উৎসাহ, উদ্বুদ্ধ করা, ঠিক আছে, এই জিনিসটা। তারপর হলো যে একজন ব্যক্তি যে অপরাধের জন্য প্ররোচনা দিয়েছিল সে অপরাধ সংঘটিত না হলেও কি তাকে দণ্ড দেয়া যাবে কিনা। এখন তার প্ররোচিত হয়ে যদি সে কাজটা সম্পাদিত করে থাকে তাহলে অবশ্যই সে প্ররোচনার দায়ে আপনার শাস্তি প্রাপ্য হবে, হ্যাঁ, দণ্ডবিধির 111 অনুযায়ী। হ্যাঁ, আবার মনে করেন সে এমনভাবে প্ররোচনা দিল যে সেই কাজটা হয় নাই, অন্য কাজ সম্পাদিত হয়েছে, সেই ক্ষেত্রেও যে প্ররোচনা দিয়েছে সে শাস্তি অবশ্যই পাবে। এই জিনিসটা আপনারা এই দুইটা জিনিস মনে রাখলে এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবেন। আর রাইটস অফ প্রাইভেট ডিফেন্স, ইতিমধ্যে এই জিনিসগুলো নিয়ে বলছি। রাইটস অফ প্রাইভেট ডিফেন্স কোথায় বলা আছে? সেটা বলা আছে আপনার 96 থেকে 106 পর্যন্ত। হ্যাঁ, জেনারেল এক্সেপশন হলো 76 থেকে 106, জেনারেল এক্সেপশন। সেখানে 76 থেকে 95 পর্যন্ত কোনগুলো চলে আসবে? ওই যে সরকারি কাজ মনে করে করা, 9 বছরের ছোট বাচ্চা সে অপরাধী না, 9 বছরের বড় বাট 12 বছরের কম কিন্তু তার জড়বুদ্ধি সম্পন্ন, এইগুলো। আর প্রাইভেট ডিফেন্সের মধ্যে চলে আসবে 96 থেকে আপনার 106 পর্যন্ত, যে কোন ক্ষেত্রে দেহ এবং সম্পত্তির উদ্ধার, এই ক্ষেত্রে আপনি একজনকে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে, ঠিক আছে। এই কোশ্চেনটা অবশ্যই পড়বেন, কারণ দেখেন আপনি যদি শাস্তি, তারপরে হলো যে আঘাত, খুন আর ক্যাপেবল মার্ডার, আত্মরক্ষার অধিকার, এই তিনটা পড়লে তিনটাই পাবেন ইনশাল্লাহ, কারণ দণ্ডবিধি থেকে আপনি সর্বোচ্চ 3টা দিবেন। বাট আমি সাজেশনে আপনাদেরকে 5 থেকে 6টা দেব, কিন্তু এই 3টা যদি দেন, এই 3টা থেকে আপনি 3টাই পাবেন ইনশাল্লাহ। যে আত্মরক্ষার অধিকার বলতে কি বুঝো, সম্পত্তি রক্ষার অধিকার বলতে কি বুঝো, ঠিক আছে, আত্মরক্ষার অধিকার কখন শুরু হয়, কখন প্রয়োগ করা যায়, আত্মরক্ষার অধিকার কখন শেষ হয়, ঠিক আছে। তারপরে মনে করেন যে দেহ সম্পত্তির রক্ষার্থে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, এটা 100 নম্বর সেকশনে আছে যে কোন 6টা ক্ষেত্রে, হ্যাঁ, সম্পত্তি অধিকারের ক্ষেত্রে আপনি কি কি, এইটা আপনার কোশ্চেন আপনার থাকবেই, হ্যাঁ, থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে তো শর্ট নোট যে আছে এই জিনিসটা তো বললামই, শর্ট নোট দেখবেন এখানে। এই হলো আপনার দণ্ডবিধি। তো দণ্ডবিধিটা আপনাদের একটা পরীক্ষা আপনারা দিয়ে দিবেন, কবে দিবেন আমাকে বলেন, শুক্রবারে সবাই পরীক্ষা দিতে পারবেন কিনা? সবাই শুক্রবারে পরীক্ষাটা দিতে পারবেন কিনা, সেক্ষেত্রে দণ্ডবিধির একটা পরীক্ষা আপনারা দিয়ে দেবেন। তাহলে আপনারা শনিবারে পরীক্ষা দেন, ঠিক আছে।
আরও পিছাইলে রবিবারে দেন, সেক্ষেত্রে আমি ক্লাস নিব না। ও, আপনাদের তো আগামী সোমবারে ক্লাস। সো আপনারা আচ্ছা সোমবারে পরীক্ষা দেন, ভালোভাবে সবাই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন, ঠিক আছে? তাই এর আগে একটা সাজেশন দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আজকে সবাই মোটামুটি বুঝতে পারছেন তো রিক্যাপ ক্লাসটা? হ্যাঁ, আমরা আজকে তাহলে হলো সোমবার, বুধবারে আমরা ফৌজদারি কার্যবিধি সম্পর্কে একটা ধারণা দিব, বাট আপনারা এর ভিতরে দণ্ডবিধিটা পড়তে থাকেন, এটার একটা পরীক্ষা দিয়ে দেন। আর এর আগের পরীক্ষাটা যে আপনারা দিছেন, সবাই হোয়াটসঅ্যাপে যারা যারা খাতা জমা দিছেন একটা থামস আপ সাইন দিয়েন, ঠিক আছে? কারণ আমি অসুস্থ ছিলাম, আমি সবগুলো সেভ করছি, এখন কোনটা যে কোন জায়গায় গেছে আমি খুঁজে পাচ্ছি না সবারটা ঠিক মতো। সবাই থামস আপ সাইন দিয়ে দিন এবং এটা গ্রুপে একটু পোস্ট করে দিয়েন, শামিমা আপু, রুমি আপু, হ্যাঁ, অথবা আদিয়াত রোজা আপু আছে কিনা, ঠিক আছে? আজকে সবাই মোটামুটি বুঝতে পারছেন তো? জয়চন্দ্র ভাই, ভাই বুঝতে পারছি। শামিমা আপু, ত্রিনা আপু, জি ভাইয়া বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আপনি প্রশ্নগুলো দিয়ে দিলে আরো ক্লিয়ার হয় আমাদের কনফিউশন। আচ্ছা, তারপরে ফারহানা আপু, আলমগীর ভাই, জি ভাই বুঝতে পেরেছি। মাজেদা আপু, রায়হান ভাই, ফারজানা আপু, জি ভাইয়া বুঝতে পেরেছি। এমডি মিলন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে টুডে আপ টু দিস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।